নমস্কার, দেখছেন আমার বাংলা, সঙ্গে রয়েছে আমি সমাদৃতা। শুরুতে যে খবর আমরা নজর রাখবো, বিহার ভোটের পর অধীর রঞ্জন চৌধুরীকে উত্তর দিতে গিয়ে ওয়েসি জানিয়েছিলেন এবার কলকাতায় আসছেন তারা। নিশ্চিতভাবে সেই খবর পাওয়া যাচ্ছে, কলকাতায় আসছেন মিমের ওয়েসি। কবে আসছেন আমরা জানবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ময়ূক রঞ্জন ঘোষ। ময়ূক, কি খবর পাচ্ছ, কবে কলকাতায় আসছেন আসাদুদ্দিন ওয়েসি? দেখো, হায়দ্রাবাদ থেকে যে খবরটা পাওয়া যাচ্ছে, ওএসির আসাদুদ্দিন ওয়েসির অফিস থেকেও যে খবরটা কনফার্ম করা হয়েছে নিউজ 18 বাংলাকে, তা হলো যে ডিসেম্বরের শুরুতেই আসাদুদ্দিন ওয়েসি, মিমের প্রধান, উনি আসছেন কলকাতায়। এবং কলকাতায় আসার সাথে সাথে উনি এইটাও কিন্তু কর্মসূচির মধ্যে রাখার চেষ্টা করছেন যাতে করে উনি মুর্শিদাবাদ সহ একাধিক জেলাতে যেতে পারেন। সুতরাং এইটা কনফার্ম যে আসাদুদ্দিন ওয়েসি ডিসেম্বর মাসেই উনি কলকাতাতে আসছেন। এবং হায়দ্রাবাদের নির্বাচন, পৌরসভার নির্বাচন নিয়ে প্রত্যেক শীর্ষ নেতা ব্যস্ত আছেন এই মুহূর্তে হায়দ্রাবাদে। ওই নির্বাচনটি শেষ হবে 1 ডিসেম্বর, অর্থাৎ 2 ডিসেম্বরের পর থেকেই আসাদুদ্দিন ওয়েসি একটি প্ল্যান করবেন এবং ইটিনারি পাঠাবেন বলেই জানা যাচ্ছে। কলকাতায় কি উদ্দেশ্যে, কি কর্মসূচি? দেখো, যে জিনিসটা স্পষ্ট করে আসাদুদ্দিন ওয়েসির অফিস থেকে এবং হায়দ্রাবাদে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে সেটা হচ্ছে যে আসাদুদ্দিন ওয়েসি হায়দ্রাবাদের যে পৌর নির্বাচন, সেই পৌর নির্বাচন শেষ হওয়ার পরে নিজে বসবেন বাংলায় যে রাজ্য কমিটি তৈরি করার কথা, তা ওনারা দীর্ঘদিন ধরে বলছেন। সেই রাজ্য কমিটি তৈরি করার ক্ষেত্রে দাঁড়িয়ে অলরেডি কাজ শুরু হয়ে গেছে। পদাধিকারী যারা আছেন তাদেরকে বেছে নেওয়ার এবং একটি রাফ লিস্ট আসাদুদ্দিন ওয়েসিকে জমা দেওয়ার সেই কাজটি শীর্ষ নেতৃত্ব যারা আছেন ওনারা করছেন। এবং তার সাথে সাথে নজর দেওয়ার মতন যে জিনিসটি সেটা হচ্ছে আজকের ঘটনার পরে, আজকের যে 2-3 জন যারা মিমের সদস্য, যারা নেতা, তারা দলবদল করার পরে কিন্তু আমরা খবর পাচ্ছি যে স্পষ্ট করে বাংলায় যারা মিমের সদস্য আছেন তাদের প্রত্যেককে, নেতৃস্থানীয় প্রত্যেককে বলে দেওয়া হয়েছে যে তারা যেন মিডিয়ার সামনে কোনো কথা না বলেন, যে যা কথা বলুক না কেন আমরা কোনো ধরনের কোনো দায়িত্ব নেব না। সেই কথা মিমের তরফ থেকে যা কথা বলা হবে হায়দ্রাবাদ থেকে বলা হবে এবং দিল্লিতে কেন্দ্রীয় মুখপাত্র যিনি আছেন উনি বলবেন। সুতরাং বুঝতেই পারছো যে আজকের ঘটনার পরে একাধিক জল্পনা চলছে যে কিভাবে সামলায় ওয়েসি নিজের ঘর। এবং ওয়েসি যেটা আগেও দাবি করেছিলেন সেটা হচ্ছে 2 লাখ মানুষ ওনাকে সমর্থন করছেন মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় সমাবেশের কথাও কিন্তু এই মুহূর্তে আমরা জানতে পারছি যে ওয়েসি নিজে এই কথাটা বলেছেন। এবং প্রত্যেক জায়গায়, প্রত্যেকটি জেলাতে যারা নেতৃত্ব আছেন মিমের, তাদেরকে বলা হয়েছে ডিসেম্বর থেকে কিন্তু তোড়জোড় শুরু করতে, প্রত্যেকটি জেলায় একটি করে সমাবেশের জন্য। ধন্যবাদ ময়ূক। অর্থাৎ ডিসেম্বরে আসতে পারেন মিমের ওয়েসি এবং মুসলিম ভোটে ভাগ বসিয়ে ভোগাতে পারে মিম, সেই মিমের ঘর। তাই তার আগেই ভাঙন ধরালো তৃণমূল। মিম থেকে তৃণমূলে যোগ দিলেন আনোয়ার পাশা নামে এক নেতা সহ বেশ কয়েকজন কর্মী। তৃণমূলের দাবি এই রাজ্যে মিমের প্রধান মুখ আনোয়ার পাশা, যদিও মানতে নারাজ মিমের সর্বভারতীয় মুখপাত্র। হায়দ্রাবাদের বঞ্জারা হিলসের আসাদুদ্দিন ওয়াইসির দল মিম। বাংলা লাগোয়া বিহারের জেলাগুলি মুসলিম ভোট ব্যাংকে মিম বড় রকম ভাগ বসিয়েছে। এবার তাদের লক্ষ্য পশ্চিমবঙ্গ। এতে বিজেপি বিরোধীরা চিন্তায়, কারণ পর্যবেক্ষকদের মতে মিম এ রাজ্যেও মুসলিম ভোট কাটতে পারে। বিজেপি বিরোধী ভোট ভাগ হলে তাতে পদ্ম শিবিরেরই লাভ। তৃণমূলের তাই দাবি মিম হলো বিজেপির বি টিম। সেই মিমেরই এক নেতা ও জনাভিষেক কর্মী সোমবার তৃণমূলে। Everybody has to think that what happened in Bihar, we will not let happen in West Bengal. हमारी राय ये है साहब कि बंगाल में अपना आए। बंगाल में इस वक्त आपकी जरूरत नहीं है, और फिर भी अगर आपने इरादा कर दिया है तो इंशाअल्लाह ताला ये ताकत आपको रोकने के लिए खड़ी हुई है। ব্রাত্য বসুর দাবি যিনি তাদের দলে যোগ দিলেন সেই শেখ আনোয়ার হোসেন পাশা এই রাজ্যে মিমের প্রধান মুখ। এই সরকারের কাজে, এই সরকারের উন্নয়নের প্রতি আকৃষ্ট হয়ে মিম, তারা হয়তো অন্য কোনো সাম্প্রদায়িক পার্টির হয়ে কাজ করে, কিন্তু সেই রাজনীতিতে বীতশ্রদ্ধ হয়ে আজকে মিমের প্রধান মুখ জনাব আনোয়ার পাশা, তিনি এবং সেবকরা এবং কর্মীরা আজকে যুক্ত এখানে উপস্থিত হয়েছে। असद साहब ने किसी को भी कोई चेहरा नहीं बनाया, ना किसी को कोई ओहदा दिया है। वैसे भी बहुत से लोगों को पार्टी से निकाला भी जा चुका था कुछ पार्टी विरोधी गतिविधियों में। बहुत से लोगों को ममता बनर्जी, टीएमसी पार्टी और उनके भतीजे अभिषेक बनर्जी
पार्टी में प्लान कर रहे हैं। जो हमारे मेन लोग हैं वो सब आज भी MIM के साथ हैं, कल भी थे और आगे भी रहेंगे। আমাদের হলদিয়ার একটা পঞ্চায়েতের দায়িত্ব ছিল উনি ভদ্রলোক রাজ্য নেতার পরিচয় দিয়ে বাংলায় যে ঝড় এসেছে মিমের এই ঝড়টাকে ডাউন করার জন্য চক্রান্ত করে এগুলো ভুল প্রচার করছে। উনি আমাদের রাজ্য নেতার নাই। আসিম ওয়াকার পার্টি স্পোক্সপারসন আছেন। হি ইজ নোবডি ইন ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে ওনার কিছু বলার অধিকার নেই। উনি পার্টি স্পোক্সপারসন বলুক, বাংলার ব্যাপারে উনি কি জানেন? একসময় রাজ্যের মুসলিম ভোট ব্যাংকের বড় অংশের সমর্থন পেত বামেরা, এখন তার তৃণমূলের দখলে। সেই তৃণমূলেই এবার মিমের নেতা কর্মীরা। এ নিয়ে বামেদের গলায় কটাক্ষ। লেনা দেনা চলছে, আজকে তৃণমূল কালকে বিজেপি, কালকে বিজেপি আজকে তৃণমূল। তৃণমূল সর্বনাশ করেছে রাজ্যের, সেই একই পথ ধরে বিজেপি রাজ্যের সর্বনাশ করছে। যত যাতায়াত হচ্ছে তত বুঝতে পারছেন অনৈতিকতা বাড়ছে। এবার বিহারের 20টি আসনে লড়ে 5টি দখল করেছে মিম। এছাড়াও বেশ কয়েকটি আসনে মুসলিম ভোটে ভাগ বসানোয় বিজেপির সুবিধা হয়েছে। এর মধ্যে বেশিরভাগ আসনে পশ্চিমবঙ্গ ঘেঁষা। এতে এ রাজ্যের ভোট আকাশেও মিম মেঘ। এরই মাঝে মিমের নেতা কর্মীরা যোগ দিলেন তৃণমূলে, যাকে প্রকাশ্যে অবশ্য গুরুত্ব দিতে চাইছে না মিম। ক্যামেরা কুণাল চৌধুরীর সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা। আর এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, তাঁর সরকারই বাংলায় থাকবে, অন্যরা টাকা দিক কিন্তু ভোট তাঁদেরই। বাঁকুড়ার প্রশাসনিক জনসভা থেকে কার্যত ভোটের প্রচারই করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে অল আউট আক্রমণে মুখ্যমন্ত্রী। 19 লোকসভা ভোটে বাঁকুড়ায় খাতাই খুলতে পারেনি তৃণমূল। বাঁকুড়া বিষ্ণুপুর জেলার 2টো লোকসভা কেন্দ্রেই এখন মদ্যরাজ। কদিন আগে এই বাঁকুড়ারই চতুর্ডিহি গ্রামে বিভীষণ হাঁসদার দাওয়ায় বসে খেয়ে গিয়েছেন অমিত শাহ। সোমবার সেই বাঁকুড়ার খাতড়ায় প্রশাসনিক জনসভায় মুখ্যমন্ত্রীর কথাতেও ফিরে এলো সেই চতুর্ডিহির মধ্যাহ্নভোজের কথাই। কয়েকদিন আগে আমার মাননীয় হোম মিনিস্টার তিনি এসেছিলেন দেখানোর জন্য 5 স্টার হোটেলের বাসমতি চালের রান্না করে নিয়ে এসে বাইরে থেকে, আর তার বাড়িতে রং করে টাকা দিয়ে স্যানিটাইজ করে বসে লোক দেখানো। সাঁওতালি আমার শিডিউলকাস্ট বোনেরা ধনে পাতা ছাড়াচ্ছে আর খাচ্ছে পোস্ত বড়া। এসব লোকে এখন দেখে বুঝে যায়। আপনারা বললে আরে ওটা বিশ্বাসটা নয়, ওটা একটা অন্য কোনো শিকারী মূর্তি হবে। আমি শিকারীকেও সম্মান জানাই, কেউ তো আমার ভাই। কিন্তু তুমি মিথ্যে কথা বলছো কেন? তুমি বিশ্বাসটা বলে তুমি আরেকজনের বলে বাঙালি আসবে, সেটা হবে না। পাল্টা জবাব এলো পদ্ম শিবির থেকেও। ওখানে কোথায় 5 স্টারের হোটেল আছে যে খাবার আছে? প্রথম কথা, সিঙ্গুরের অনশন মঞ্চে বসে নাটক করতেন আর ক্যাডবেরিকে 5 স্টার থেকে আনা বিরিয়ানির প্যাকেট খেয়ে অনশন করেন, তারা কিন্তু আদিবাসী সংস্কৃতি আর আদিবাসীদের ডাল ভাতের মর্ম বুঝতে পারবেন না। ওখানে ছোট একটা মূর্তি ছিল বিরসা মুন্ডার, সেটাকে সরিয়ে ওই মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা তো জানতাম সরকার যেটা ওটা বিরসা মুন্ডার মূর্তি। মমতা ব্যানার্জি কি বিরসা মুন্ডাকে দেখেছেন নাকি? কোন দেখতে কিরম ছিলেন? সরকারি মঞ্চ থেকেই সরাসরি ভোটও চেয়ে বসলেন মুখ্যমন্ত্রী। ব্যাংকে আবার টাকাও জমা দিয়ে দেবে ভোটের জন্য। মনে রাখবেন ওই টাকাটা ওদের জমিদারের টাকা নয়, ওই টাকাটা আপনার টাকা। যে টাকাটা আপনার নামে জমা দিচ্ছে তার জন্য টাকা দেবেন, কিন্তু ভোট দেবেন না। মূল্যবৃদ্ধি থেকে কর্মসংস্থান, কৃষি বিল থেকে নাগরিকত্ব সংশোধন আইন, দলিত আদিবাসী সংখ্যালঘুদের অধিকার, সব ইস্যুতেই টার্গেট করলেন কেন্দ্রকে। আজকে দেখুন জিনিসপত্রের দাম একটু বাড়ছে, কারা দায়ী? আলু, পেঁয়াজ, তেল, এগুলো রাজ্যের অধীনে এসেন্সিয়াল কমোডিটিস অ্যাক্টে ছিল, নিত্য প্রয়োজনীয় আইনে। এখন দিল্লি কি করেছে? আলু নিয়ে নিয়েছে। আলু নিয়ে কি করবে দিল্লি? জিজ্ঞেস করুন। এই আইন দিল্লি তৈরি করেছে, এটা একটি ভুল নয়, এটা মাথায় রাখবেন। লোকসভা ভোটে বাঁকুড়া জেলাতেই 2টি আসন হাতছাড়া হয়েছে তৃণমূল কংগ্রেসের। আর সেখানেই বিজেপির সর্বভারতীয় নেতা তথা স্বরাষ্ট্রমন্ত্রী মোদীর সেনাপতি অমিত শাহ এসে বিজেপি কর্মীদের চাঙ্গা করছেন। যদিও সেই বাঁকুড়া জেলাতে দাঁড়িয়েই ফের আরো একবার সরকার গঠনের ডাক এবং সরকার গঠন করার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস যে এক প্রকার নিশ্চিত সে কথা স্মরণ করিয়ে দিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে আবির ঘোষাল ও মৃত্যুঞ্জয় দাস, নিউজ 18 বাংলা, বাঁকুড়া।
ভোটের মুখে দুয়ারে দুয়ারে সরকার, বিজেপিকে ধরাশায়ী করতে এবার নয়া পরিকল্পনা তৃণমূল সরকারের। বাঁকুড়ার খাতড়া থেকে নতুন প্রকল্প ঘোষণার পরে নিজেই দুয়ারে দুয়ারে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী। কথা বললেন মেকিয়া গ্রামের মানুষের সঙ্গে। এবার সাধারণ মানুষের ঘরের কাছে পৌঁছে যাবে সরকার। বাঁকুড়ার খাতড়ার সভা থেকে নতুন প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আগামী 1 ডিসেম্বর থেকে আর গান্ধীজি তিরোধান দিবস 30 জানুয়ারি পর্যন্ত দুয়ারে দুয়ারে পশ্চিমবঙ্গ সরকার মানুষের কাছে থাকবে। দুয়ারে দুয়ারে সরকার। ব্লকে ব্লকে ক্যাম্প তৈরি হবে। সকাল 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত এই ক্যাম্প। সরকারি প্রকল্পের সুবিধা পেতে কোনো সমস্যা হলে তা মেটানো যাবে। 1 ডিসেম্বর থেকে 30 জানুয়ারি পর্যন্ত চলবে ক্যাম্প। প্রকল্প ঘোষণার কিছুক্ষণের মধ্যেই হাতে কলমে করেও দেখালেন মুখ্যমন্ত্রী নিজেই। মুকুটমণিপুর থেকে খাতড়া আসার পথে বেঁকিয়া গ্রামের মানুষের কাছে পৌঁছে গেলেন, সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মাথার ওপর তখন ঠাঠা রোদ, লাল মাটির রাস্তা ধরে হেঁটে গেলেন তিনি, ঠিক যেন পাশের বাড়ির মানুষটা। খড়ের চালে ছাওয়া বাড়িটায় তখন নিত্যদিনের ব্যস্ততা। হঠাৎ সব থমকে গেল। মুখ্যমন্ত্রী যেন তাঁদেরই একজন। শুনলেন গ্রামের মানুষের অভাব অভিযোগের কথা। এখানে দাঁড়ালো, দাঁড়াতে ওই খাট থেকে বসেছিল, আমি ওকে সামনে বসে আছি ওখানটা। মুখ্যমন্ত্রীর সঙ্গে সুখ দুঃখের কথা। আপ্লুত বেঁকিয়া গ্রাম। ওই যে বলছিল যে রেশন পাচ্ছ, বলে হ্যাঁ পাচ্ছে। কন্যাশ্রী পাচ্ছ, বলে হ্যাঁ পাচ্ছে। শিক্ষাশ্রী পাচ্ছ, বলে হ্যাঁ পাচ্ছে। আমরা তো শুনে খুশি হলাম। সাধারণ মানুষের কাছে নিচু তলায় যাতে পরিষেবা পৌঁছে দিতে পারা যায় সে ব্যাপারে আরও একবার প্রশাসনিক কর্তাদেরকে জানালেন মুখ্যমন্ত্রী। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে আবির ঘোষাল ও মৃত্যুঞ্জয় দাস, নিউজ 18 বাংলা, বাঁকুড়া। বিজেপির কর্মসূচিকে নকল করছে তৃণমূল কংগ্রেস। দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচিকে কটাক্ষ লকেট চট্টোপাধ্যায়। পাল্টা জবাব ফেরহাদের। 500 কোটি টাকা খরচ করে যাকে নিয়ে এসছে তাকে আলটিমেটলি বিজেপিকে কপি করতে হচ্ছে। 2019 সালে আমাদের মা দুর্গার ছবি দিয়ে আমরা লোগো তৈরি করেছিলাম এবং ঘরে ঘরে সম্পর্কে আমরা পৌঁছেছিলাম দুয়ারে দুয়ারে পদ্মের আগমনী করে। আজকে সেই দুয়ারে দুয়ারে বাংলায় সরকার বলে মানে এবার বোঝা যাচ্ছে মমতা ব্যানার্জি ভেতরে ভেতরে বুঝতে পারছে যে সে বিজেপিকেই আলটিমেটলি কপি করছে, কিন্তু সেই নামগুলোকে বদলে দিচ্ছে। প্রধানমন্ত্রী আবাস যোজনাকে বাংলা আবাস যোজনা, স্বচ্ছ ভারতকে নির্মল বাংলা, সেরকম দুয়ারে দুয়ারে পদ্মের আগমনীকে দুয়ারে দুয়ারে বাংলায় সরকার। মানুষ সব করে বুঝতে পারছে তৃণমূল সরকারকে আর কেউ ভোট দেবে না। এটা নিয়ে বিজেপি তাহলে কি বেটি বাড়াও বেটি পড়াও নাকি একটা আছে, সেটা কি আমাদের কন্যাশ্রী থেকে ওই কি বলে করেছে? আবার ওদের একটা কি হেলথের প্রোগ্রাম, ওটা কি আমাদের তো আগে হয়ে গেছিল ওই আমাদের যেটা ওই স্বাস্থ্যসাথী। তা তুমি কি স্বাস্থ্যসাথী দিয়ে কপি করেছো? নিজেই নিজেকে ফ্যাঁসাতে ফেলে। আসলে লকেট কখন কোন দিকে তো নিজেই জানে না, তাই বলে ফেলে। দুয়ারে দুয়ারে সরকার, এটা কোথাকার নীতি? কটাক্ষ বিমান বসুর। বাংলার মানুষ গুরুত্ব দেবে না। প্রতিক্রিয়া প্রদীপ ভট্টাচার্য। দুয়ারে দুয়ারে সরকার তার আগে বলেছে সব জনপ্রতিনিধি এমএলএদেরকে ডিএম এবং বিডিওদের সঙ্গে বাড়ি বাড়ি যেতে হবে। আর এখন বলছে যে দাঁড়ে দাঁড়ে বিডিও এবং এসডিওদের যেতে হবে, তাদের সঙ্গে থাকবে এমএলএরা। এটা কিরকম, কোথাকার নীতি জানি না। দুয়ারে দুয়ারে সরকার কি নিয়ে পৌঁছে, এতদিন পৌঁছেনি, এখন পৌঁছচ্ছে কেন? ইলেকশন আসছে বলেই কি মাথায় নানা রকমের জিনিসপত্র আসছে, চাকরি দিচ্ছে, অনেক কিছু। ওতে কিচ্ছু হয় না। ভোটের আগে এইসব রেওয়াজ অনেক শুনেছি আমরা। ভোটের আগে এই রেওয়াজের কোনো দাম বাংলার মানুষ দেয়নি, দেবে। মধ্যেই মায়ের আরাধনা। কলকাতা থেকে জেলা নিয়ম মেনে চলছে জগদ্ধাত্রী পুজো। আজ বাঁকুড়ার কলেজ রোডের মাঝি মোড়ে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। বাড়িতেই পুজো করছেন বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বেলুর মঠের সারদা পীঠেও নিষ্ঠা ভরে জগদ্ধাত্রী পুজো। রীতি মেনে জগদ্ধাত্রী আরাধনা। সকাল থেকে বিশেষ পুজো, মায়ের আরতি। ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত সবকটি দিনের পুজো এদিন একসঙ্গে হয়ে থাকে। চন্দননগর, কৃষ্ণনগর সহ বেশ কিছু এলাকায় ষষ্ঠীর দিন থেকে পুজো শুরু হয়।
বাঁকুড়াতে কলেজ রোডে এবং শোভনদেবের বাড়িতেই পুজো। এখন যেমন তৃণমূল ভবনে 3টে পুজো করি, সরস্বতী পুজো করি, বিশ্বকর্মা পুজো করি আর গণেশ পুজো করি। এখানেতে জগদ্ধাত্রী পুজো আরতি করি, হাজারবারকে মা দুর্গার পুজোতে অষ্টমীর দিন আরতি করি, এছাড়া বাড়ির লক্ষ্মী পুজো ইত্যাদি ইত্যাদি সংযুক্ত থাকি। এর মধ্যে একটা মানসিক খুব শান্তি পাওয়া যায়, এটা আমি বুঝতে পারি। যাই মায়ের আরতি করার পর আমার মনের মধ্যে একটা দারুণ তৃপ্তি এবং শান্তি আসে। সেই জন্যে হাজার অসুবিধে থাকলেও আমি এই পুজোর মধ্যে অংশগ্রহণ করতে ভালোবাসি এবং আমার মনে হয় যে মায়ের কাছে মঙ্গল কামনা করা সকলের জন্য, নিজের জন্য বটেই সকলের জন্য মঙ্গল কামনা করার একটা সুযোগ থাকে।